সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। মোহাম্মদ রাকিবুল হাসান খান রাসেল ময়মনসিংহের ভালুকা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় 2009 সালের 11 মে যার উপর নির্মম হামলা চালিয়েছিল আওয়ামী সন্ত্রাসীরা। এরপর বহুবার তার উপর হামলার ঘটনা ঘটেছে। ছেলের উপর এমন নির্মমতা সইতে না পেরে হার্ট অ্যাটাক করে মারা যান তার বাবা। তখন তিনি কারাগারে। এমন অসংখ্য নিপীড়নের ঘটনায় জর্জরিত রাসেল এখনও পঙ্গু, ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। অনুষ্ঠানে আজ আমাদের অতিথি তিনি, তার মুখেই শুনব নিপীড়নের সেই সব দিনগুলোর স্মৃতি। রাসেল, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সাইদ। দর্শক, এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর উত্তরের খিলক্ষেত থানা যুবদল নেতা কাজী মুরাদ হক। তিনিও হাসিনার আমলে হয়েছেন নির্যাতিত, নিপীড়িত। তিনিও হাজির হয়েছেন তার উপর নিপীড়নের স্মৃতি তুলে ধরতে। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে রাকিবুল হাসান খান রাসেল ও কাজী মুরাদ হকের উপর নির্মিত দুটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। মোহাম্মদ রকিবুল হাসান খান রাসেলের গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার ধলিয়া গ্রামে। তার বাবার নাম আব্দুল আউয়াল খান ও মাতা খালেদা বেগম। ছোটবেলা থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত হন রাসেল। ছিলেন ছাত্রদলের উপজেলা সাধারণ সম্পাদক। 2009 সালে তার উপর হামলা করে স্থানীয় আওয়ামী লীগ সন্ত্রাসীরা। সে সময় তার মাছের ঘেরও তারা দখল করে নেয়। তাকে পিতামাতা আত্মীয় স্বজনের সামনে একটি হাত সম্পূর্ণ ভেঙে দিয়ে বিকলাঙ্গ করে দেয়। এছাড়াও অসংখ্যবার তার উপর হামলার ঘটনা ঘটেছে। জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে তবুও রাজপথে থেকেছেন। বর্তমানে নিজ উপজেলা ভালুকা যুবদলের সাধারণ সম্পাদকের পদে রয়েছেন এই নিপীড়িত ছাত্রনেতা। একই সঙ্গে তিনি উপজেলা বিএনপিরও সদস্য। কাজী মুরাদ হকের জন্ম ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের বালিয়াগড়া গ্রামের নানাবাড়িতে। তার বাবার নাম কাজী ফজলুল হক ও মায়ের নাম শেফালি আক্তার। পৈতৃক নিবাস ঢাকার খিলক্ষেত থানার বড়ুয়া সেলুনপাড়ার কাজীবাড়িতে। বাবা কাজী ফজলুল হক ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের দীর্ঘ 27 বছরের নির্বাচিত সদস্য। 5 ভাই 2 বোনের মধ্যে সবার ছোট মুরাদ, তাই পারিবারিকভাবেই পেয়েছিলেন জাতীয়তাবাদী রাজনীতির হাতেখড়ি। ছাত্রদলের রাজনীতি শেষ করে কাজী মুরাদ হক দায়িত্ব পালন করেছেন যুবদলে। তিনি খিলক্ষেত থানা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক। বর্তমানে 48 নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক। দীর্ঘ রাজনৈতিক জীবনে 16টি মামলায় বিভিন্ন সময় কারাভোগ করেছেন তিনি। সেই সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নির্মম নিপীড়নের শিকার হয়েছেন বহুবার। দর্শক, প্রতিবেদন দুটি দেখে নিলাম। এবার শুনব তাদের সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের সেই দুঃসহ স্মৃতি। রাসেল, আমরা যতটুকু জানলাম, আপনার একটি হাত একটি পা একেবারে স্থায়ীভাবে শেষ হয়ে গেছে এবং হয়তো বেঁচে থাকাটাই দুষ্কর ছিল, তারপরেও রাখে আল্লাহ মারেকে বেঁচে আছেন। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। কোন জায়গা থেকে শুরু করবেন? 2009 সালের 11ই মে আমি আমার বাড়ির পাশেই ফিশারিতে কর্মরত ছিলাম শ্রমিকদের নিয়ে। মানে নিজের মাছের খামারে আনুমানিক 11টা-12টার দিকে 20-25 জনের সংঘবদ্ধ দল আইসা আমারে এখানে ঘেরাও করে। এদেরকে কি চিনতেন আপনি আগে থেকে? হ্যাঁ, আমি তাদেরকে চিনি। এরা হলো আপনার সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এই সুহেল তাজ, ওনার ভগ্নিপতি এবং ফুফাতো ভাই। ওনার একটা সন্ত্রাসী বাহিনী ছিল। ওই বাহিনীর এবং যুবলীগ ছাত্রলীগের নেতারা আজিজুল, রুবেল ডাকাত সহ এরা প্রায় 10-15-20 জন ওখান থেকে যখন আমার ফিশারি থেকে নিয়ে আসে, আমার ফিশারি মানে আপনি তো আগে থেকেই চিনতেন, তখন তাদেরকে
কিছু বলেননি? আমি বাধা দেওয়ার তাদেরকে চেষ্টা- বলছি কি জন্য, তারা আমার সৌজন্য আচরণ করেই আমার ফিশারির ঘর থেকে রাস্তা পর্যন্ত আনছে, আমার সাথে কথা বলবে। আচ্ছা আচ্ছা, তখনও বুঝতে পারেননি? তখন আমি বুঝতে পারি না, আমি তখনও বুঝতে পারিনি। এবং আমাকে যখন রাস্তার কাছে আনার পরে, আমার সাথে একটা মোটর সাইকেল ছিল আমার সিডিআই, ওইটা নিয়ে ওইখানে আসার পরেও তারা আমাকে বলতেছে যে আপনার আমাদের সাথে যাইতে হবে। আচ্ছা আচ্ছা, কেন, কোথায় যেতে হবে? মানে তারা কি গাড়ি টাড়ি নিয়ে এসেছিল? কোনো গাড়ি না, তারা ওই অটো রিক্সা, রিক্সা ভ্যান, এরকম দুইটা মোটর সাইকেল আর কিছু ভ্যান নিয়ে আসছে। তো আমার সাথে যাইতে হবে। কেন, কোথায়? যে আওয়ামী লীগের অফিসে ডাকছে দিতপুর ইউনিয়নে, আচ্ছা আচ্ছা, দলিয়া বাজারে। ঠিক আছে, চলো, কি দরকার? তো ওরা কোনোদিনই আমার সামনে দাঁড়ায় কথা বলার মতো বা মানে এর আগে কখনো এরকম কোনো আচরণ এরকম করেনি? কোনো আচরণ যে কারণে আপনি বুঝতেও পারিনি। তো এর মধ্যে এক দুজন গালামন্দ সাইড টকজন শুরু হয়েছে। আমার হুন্ডাটা আবার আরেকজন চালাইছে, আমার হুন্ডার মাঝখানে বসায় পিছনে আরেকজন বসছে। এখানে লোকাল লোকজন এবং আমার ফিশারির শ্রমিকরা ব্যারিকেড দিছে। তারা বুঝতে পারছে যে একটা কিছু হবে। তো আমি তাদের কাছ থেকে একমতো জোর করে আমি না, আমার কিছু হবে না। আমার একটা বিশ্বাস ছিল, কারণ আমি ওইরকম কোনো আশঙ্কা করিনি যে আমার উপরে এরকম আপনার ওরকম কোনো আচরণ ওই এলাকা আমার ছিল কাউকে না। এইভাবে কাউকে আমি মানে আঘাত করে কখনো কিছু করিনি, যে কারণে এই বিশ্বাসটা এই কাজ বিশ্বাসটা করেছে। ছিল। তো যখন আমার আওয়ামী লীগের অফিসে না নিয়ে আপনার এই পরিত্যক্ত প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত একটা ভবনের রুমের ভিতরে ঢুকাইছে, ঢুকায় ওখানে আমাকে ওই আটকে রেখা দু একজনের সাথে ফোনে কথা বলতেছে। মানে তালা দিয়ে দিল? তালা না, তারা ভিতরেই দরজা বন্ধ করে ভিতরেই ওরা একটু নেশা করতেছে, ওই যে গাঞ্জা যেটারে কয়, এগুলা খাইতেছে, টানতেছে আর ফোনে কথা বলতেছে। আচ্ছা আচ্ছা, দুই তিনজনের সাথে ফোনে মানে কথা। এর মধ্যে আপনি আর কিছু তাদেরকে বলেন না, আমি তখন ওই ঢুকানোর পরে আমি ভাবছি যে হয়তো বা আমাকে তারা আটক রেখে ওই মুক্তিপণ বা একটা টাকা টুকা চাইতে পারে, চাঁদা চাইবে। তো হ্যাঁ, তাই ঘটলো। কিছুক্ষণ পরে ওই রুবেল ডাকাত যে ও আইসা বললো, তখন এই খবরটা আবার আমার বাড়িতে পৌঁছে গেছে। পৌঁছে দেওয়ার পরে আমার যে জায়গায় আটকে রেখেছে ওই জায়গার খবর বাড়ির সবাই পৌঁছে গেছে। পৌঁছে যাওয়ার পরে তারা আসলে বললো যে টাকা দিলে ছেড়ে দিবে। তা আমার কত টাকা চাইলো? আমার আম্মা টাকা দিলে ছেড়ে দিবে। আমার আম্মা, কাকি, আমার ফুফু, আমার আব্বা আবার স্কুল শিক্ষক, প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, অবসরপ্রাপ্ত ছিলেন। উনি আবার আমার ধান ক্ষেতের ওইখানে কাজে ব্যস্ত ছিলেন শ্রমিকদের সাথে। ওইখান থেকে আসার পরে ওই আম্মা, চাচি সবাই মিলে বোধহয় $1,02,000 মতো তারা টানাটানি করে বিভিন্নভাবে ওই টাকা নিয়েই এসেছেন? ওই টাকা তারা নিছেন। টাকা নেওয়ার পরে তাদের আবার চরিত্র চেঞ্জ হয়ে গেছে। কই থেকে ফোন আসলে আমার বেদরক মাই শুরু করল। কি দিয়ে? এটা হলো আপনার আমার প্রথম বাড়িগুলো আছে রড আর হাতুড়ি, আর হলো আপনার এই পরে জন্ম আমার এইখানে আমার। আপনি কি বুঝতে পেরেছিলেন যে তারা আপনাকে মারবে? তখন আমি নিশ্চিত হয়ে গেছি যে এখন আর আমার কোনো টাকা নেওয়ার পরে যখন মারামারি হইতেছে, আমাকে মারতেছে, তাহলে তো আর আমার টাকা কি আপনার সামনেই নিয়েছে? না, আমার সামনে না, মানে আমি এটা বুঝি না, এটা পরে জানছি আর কি। এই যারা মারলো তাদের নাম কি? তাদেরকেও চিনতে? হ্যাঁ, তাদেরকেও চিনি। নামগুলো মনে আছে? হ্যাঁ, নামগুলো আমার মনে আছে। আজিজুল, রুবেল, আলম, আশিক, নুমান, এরকম আরো অনেকেই আছে, 15-20 জনের মতো। একজন, এটা পর্যায়ক্রমে, এটা হলো আপনার পর্যায়ক্রমে মারছে। সে কতক্ষণ 5টা-10টা একজনে হাতে ধরে রাখছে, এরকম করে। এখানে যখন আমার এই অর্ধেক মার এখানে শেষ হওয়ার পরে আবার আমার গাড়ির মধ্যে উঠাইছে। আচ্ছা আচ্ছা, উঠায় নিয়ে গেল আওয়ামী লীগের অফিসে। আওয়ামী লীগের অফিসের কথা বললা এক হোটেল রেস্টুরেন্টের রুমের ভিতরে, হোটেলের মালিকরে বাড়ি করে দেয়া, ওই ঘরে বন্ধ করছে। আচ্ছা, তখন ওইখানে আমি যে স্কুলে পড়তাম, স্কুলের শিক্ষকরা, তো আমার আব্বা, আমার আম্মা সহ তারা আবার আসলে ওইখানে আমার শিক্ষকদেরকেও তারা গায়ে ধাক্কা দেয়া আমার আব্বারে আটকা এলো, সবাই পিতা আব্বারে সহ মারলো। আপনার বাবাকে? আমার আব্বাকে। আপনার সামনেই? আমার সামনে। আপনি বাধা দিতে? আমি ওইখানে এই আর দাঁড়াবার মতো পজিশন নাই। এই আব্বা আর সারারা আসার আগেই আমার এই যে আপনার এই হাতের মনে করেন এটা নিচে ইট ছিল, এটা নিচে ইট দিয়া তারপরে আপনার এই হাতুড়ি এবং রড দেওয়া থেতলাই দিছে আমার। কিন্তু এই হাতটিটা কিন্তু আর মাঝখানে নাই, দীর্ঘদিন যাবৎ, আজকে প্রায় কত বছর হইলো, কিন্তু এটার জয়েন্ট লাগে না এখনো। এই যে এখনো কিন্তু আমি এটা নতুন অনুভূতি নাই, কোনো ইয়ে নেই,
মানে টের পান না? টের পাই না। পায়ের মানে হাতটা এরকম চিকন হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, হাতটা এরকম চিকন হয়ে গেছে গা। তারপরে একটা অপারেশন করছিলাম এটা যাতে আঙ্গুলগুলা রিলিজ করার জন্য, সেটা আর পাইনি। এই যে পা আছে আপনার, পা কিন্তু এই যে হাঁটু এই সাইড, এই হাঁটু এই সাইড, এগুলো সব শেষ। তারপরে এই আঙ্গুলটা কিন্তু এইভাবে ছিল, এটা পরবর্তী এই অপারেশন করানোর পরে আঙ্গুলটা একটু স্বাভাবিক হয়েছে, কিন্তু আমার হাঁটু পর্যন্ত, এই পর্যন্ত, হাঁটুর উপর পর্যন্ত কোনো অনুভূতি, আপনি এখন চিন্ডি দিলে আমি টের পাবো না। আচ্ছা আচ্ছা। কোনো জায়গায় বসলে মশা কামড় দিলে, রেস্টুরেন্টের মধ্যে এভাবে এই কাজ করে ফেললো? করা। তারপর আপনার বাবার সামনে? আমার বাবার সামনেই। তো এরপরে আপনি যখন পড়ে আছেন তখন আপনার সামনে আবার আমার বাবারে আপনার বাবাকে একইভাবে এই হাতুড়ি রড দিয়ে আমার বাবাকে মারলো। তারপর তো আপনি কি তখন দেখছেন? হ্যাঁ আমি দেখছি, কিন্তু আপনি কিছু আমার তখন তো আমার হাত পা ভাঙা, মানে হাত পা সব ভেঙে, আমি তো আর দাঁড়াইতেও পারতেছি না, বসতেও পারতেছি। মুখ দিয়ে বলার চেষ্টা করেন? মুখ দিয়ে বলার তো চেষ্টা করতেই আছি, রিকোয়েস্ট করার, তোমাদের শিক্ষক আমার আব্বা শিক্ষক, আমাকে যা খুশি করার করো, আমার আব্বারে তোমরা ঠিক করো না। শোনেনি তো আমার আব্বার এই কথাগুলো শুনে নাই, সবাই ব্যর্থ। তখন তারা একমত, আমি তখন জ্ঞান হারাই। তারা ভাবছে যে আমি বোধহয় মৃত, মারা গেছে, তারা ভিড়ে চলে গেছে আপনার বাবাকে এবং আপনাকে ফেলে। আপনার তার বাবাও কি তখন রক্তাক্ত? এইটা আপনার প্রায় 2.5-3 ঘন্টার এই অভিযান, এর ভিতরে আর পুলিশ বা কাওয়া আসতে পারে না। 2-2.5-3 ঘন্টা পরে আপনারা ওখানে পড়ে আছেন 2-3 ঘন্টা? 2-3 ঘন্টা ওই রেস্টুরেন্টের মধ্যে? গ্রাম্য হোটেল, চায়ের স্টল। তারপরে পুলিশ আসলো, পুলিশ ভ্যানে ধরেন আমাকে, আর আমি নিজে ওঠার কোনো সুযোগ নেই, সবাই কাপড় টাপড় পেঁচায় তুলে দিল। মানে পুলিশ ভ্যানে তুলে নিয়ে গেল, ভালুকা হাসপাতালে রাখলো না, ময়মনসিং হাসপাতালে নিল। ময়মনসিং হাসপাতালে, মেডিকেল কলেজ হাসপাতালে, ওখানে দীর্ঘ 2.5-3 মাস চিকিৎসা করলাম, কিন্তু ওখানে থাকতে হয়েছে আমার খুব কষ্ট করে। ওখানে পুলিশ আপনাকে হসপিটালে নিয়ে গেল? হ্যাঁ, পুলিশ হসপিটালে নিয়ে। আচ্ছা আচ্ছা। পুলিশ কি এই ঘটনায় মামলা করেছিল? এই ঘটনায় পুলিশ কোনো মামলা করে নাই, বা থানায় কোনো মামলা নেও নাই, বা সাধারণ ডায়েরিও হয়নি? হয়নি। আচ্ছা আচ্ছা। পুলিশ আপনাকে এখানে আপনার হাসপাতালে ফেলে চলে গেল? না, সবচেয়ে বড় বিষয়টা হলো যে আমি বাবার বড় ছেলে, আমরা 4 ভাই 2 বোন। আমার প্রতি আমার বাবা মার খুব একটা ভালোবাসাটা বেশি ছিল, আদর যত্নটা বেশি করতো। আমার ওই ঘটনার পরে আমার আব্বা যে 1 কাপড়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম, আমরা তারপরে আর আমাদের বাড়িতে আজ পর্যন্ত বাড়িতে যাইনি, গ্রামের বাড়িতে। আপনি এবং আপনার বাবা? আমি, আমার বাবা, আমার আম্মা, আমার ভাই বোন সবাই। হাসপাতালে আপনি এবং আপনার বাবা দুজনেই ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসা নিলাম। চিকিৎসা নিয়ে আমরা ভালুকা বাসায় আমরা থাকলাম। মানে এই চিকিৎসা আপনার না, এরপরে আমি পঙ্গু হাসপাতালে আসলাম। কতদিন লাগলো? পঙ্গু হাসপাতালে ছিলাম প্রায় 2.5-3 মাস। আর কইরি ওনারেও দেখাইছি, কিন্তু আমার এই হাতের আর কোনো হাত পা ঠিক উনি আর এই হাতের আর দায়িত্ব নিল না। পাড়া দেয়, এখন হাঁটতে পারি, কিন্তু ওই সেই পুরো শক্তিটা আর পাই না, পায়ে কোনো অনুভূতি নাই। আপনার বাবার কি মানে হাত পা, তারও কি হাত পা ভেঙে দিয়েছিল? হ্যাঁ, আমার আব্বার হাত পা ভেঙে দিয়েছিল, ওগুলো আবার ফিরে পাচ্ছে, শরীরে কিছুটা ফিরে পাচ্ছে। উনিও পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন? হ্যাঁ, উনি পঙ্গু হাসপাতালে। এরপরে এই যে ধারাবাহিক চিকিৎসা নেবার পরে আপনি কি মামলা করবার চেষ্টা করেছেন? হ্যাঁ, আমি থানায় মামলা দেওয়ার চেষ্টা করছি। এজাহার দিয়েছিলেন? এজাহার দিয়েছি, এজাহার ব্যাক করে দিয়েছে। আপনারা অন্য চিন্তা করেন। তারপরে আমরা কোর্টে মামলা। ওই থানায় যে ওসি ছিলেন বা অফিসার ছিলেন, কে মনে করতে পারেন ওনার নামটা? নামটা আমার সঠিক মনে হইতেছে না, তবে আমি সংগ্রহ করে দিতে পারবো, নামটা আমার মনে নাই। এই ভদ্রলোক কি বলেছিলেন? না, উনি মামলা নিতে পারবে না। মানে জবাবে কি বলেছিলেন? অন্য চিন্তা করেন, এখানে কোনো মামলা টামলা। তখন তো আপনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হইল আপনার সোহেল তাজ। মানে আমার মামলার প্রথম, একেবারে শেখ হাসিনা ক্ষমতায় আসবার পরপরই। এবং আমার মামলার প্রধান আসামি হইল সোহেল তাজের ভগ্নিপতি বা ফুফাতো ভাই। তো পুলিশ এই মামলা তো কেমনে নিবে? আচ্ছা আচ্ছা। তো নেই। তারপরে আমরা কোর্টে মামলা করছি, ময়মনসিংহ কোর্টে। কোর্ট কি মামলা নিয়েছিল? কোর্ট মামলা নিছে, নেওয়ার পরে ওই কোর্ট থেকে তারা হাসপাতালের যে এমসি মেডিকেল সার্টিফিকেট, ওই সার্টিফিকেটটাও তারা তাদের মতো করে বিবাদী পক্ষরা হাসপাতাল থেকে এইভাবেই নিছে। মানে এখানে আপনাকে কোনো মারধর করা হয়নি? আমার এরকম কোনো ঘটনাই ঘটে নাই। পুলিশের একটা রিপোর্ট গেছে কোর্ট আবার পুলিশকে তদন্ত করতে দিছিল। পুলিশ রিপোর্ট দিছে এরকম কোনো ঘটনা ওই দিনকার ধুলিয়াতে ঘটে নাই।
আচ্ছা আচ্ছা, এটা আবার পুলিশ রিপোর্ট, সেই মামলাটি খারিজ হয়ে গেছে। মামলাটা খারিজ হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমি অনেক চেষ্টা করছি, কিন্তু আর মামলা আর এরপরে বাড়ি ছেড়ে দিলেন ওই হাসপাতাল থেকে? আর ওই হাসপাতাল থেকে আর বাড়িতে যাইনি, নিজের গ্রামে? নিজের গ্রামে আর যাইনি। ভালুকা সদরেই বাসা ছিল, ওইখানে আমরা থাকি, বাপ মা সব ভাই বোন ছ। পরবর্তীতে এই অসুস্থ শরীর নিয়েই, যেহেতু আমি ব্যবসা, সেই যে মাছের খামার ওগুলা লুট করে নেই আমার, প্রায় আমার ধান খেতে, আমরা ধান চাষের ধান পাইনি প্রায় 8-10 বছর পরে, বিভিন্ন মাধ্যমে 10-12 বছর পরে আমাদেরকে কিছু কিছু দান দিছে। এবং বিল ভাড়া, আপনার ওই আমার ফিশারি ভাড়া, যেটা আমরা ফিশারি কিন্তু আমার দিকে কিন্তু সব বিল জিলগুলো ভাড়া চলে, এগুলার যে ভাড়া বা ধান আমরা পাইনি। আচ্ছা আচ্ছা, কত বছর পাননি? এই দীর্ঘদিন, এই যতদিন ফ্যাসিস্টের আমল গেছে। তাহলে আপনি মানে জীবন জীবিকা চালাবার জন্য কি কাজ করেছেন? কষ্টে জীবন জীবিকা বলতে অনেক কষ্ট হয়েছে। আমার আব্বা পেনশনের টাকা দিয়ে আমার চলতে হয়েছে। আমার আব্বা আমার আম্মারে বলতো যে আমার 4টা ছেলে, যেটা বেশি, যারে নিয়ে বেশি আশা করলাম ওরে তো পঙ্গু করে দিল, তো আমার পেনশনটা আমি ওরে লিখা যায়। আম্মারে কয় তুমি কি বলো? তো আম্মা বলে যে আমি কেমনে চলবো? কইলে আমার বিশ্বাস আছে আমার ছেলে তোমারে দেখবো, কিন্তু ওরে তো ও কি কইরা খাইব? বাপের ছেলের সামনে কিন্তু বাপের মারা। আমি কিন্তু আগে বলছি, অথবা কিভাবে জানি না, এটা আপনি বা কেউই মাইনে নেবে না, সেটাই ছেলের সামনে বাপের মারা। কারণ আমার অপরাধ, আমি টোটাল ফ্যামিলিটাই রাজনৈতিক আদর্শে রাজনীতি দল করি, সেটি আপনাকে মারতে পারে বা হামলা করতে পারে, কিন্তু বাবার, কিন্তু আমার আব্বাকে মারলো আমার আব্বা। আমি এই তারপর থেকে আমার আব্বা এবং আমার আম্মা আমার 4 ভাইকে একদম রাজনৈতিকভাবে মাঠেই দিয়ে দিছে। আমরা ভালুকা, ঢাকা, ময়মনসিংহের রাজনৈতিক অঙ্গনে, ঢাকায় পল্টন অফিস থেকে গ্রেপ্তার করলো আমার। কেরানীগঞ্জ ওই 22 সালের 7 ডিসেম্বর পল্টন অফিস থেকে গ্রেপ্তার হইলাম। কেরানীগঞ্জ জেলে আমরা 19 দিন আমরা সেলে বন্দি ছিলাম। আমাদেরকে ওই আপনার দরজা নিচ দিয়া খাবার দিত। 19 দিন পরে আমাদেরকে ট্রান্সফার করে কাশিমপুর কারাগারে পাঠাইলো। এরপরে আপনি বাড়িতে আর গেলেন না? আর বাড়িতে গেলাম না। বাবার উপরে এই বয়সে বাবা যায় নাই, বাবা মা যায় নাই। যে আব্বা কিন্তু একজন আদর্শ শিক্ষক ছিলেন এবং নামকরা শিক্ষক ছিলেন। আপনি কি বিয়ে করেছিলেন তখন? জি, আমি বিয়ে করছি, তখন আমার একটা বাচ্চা মেয়ে ছিল। তারা কি করলো? তারা তো তখন আমার মেয়ের, আমি ছাত্রদলের সেক্রেটারি ছিলাম তখন, তো আমার মেয়ের বয়স 6 মাস হয়েছিল। মেয়েটা আমার এই মেয়েও তখন অসুস্থ, তাদেরকে সহই আমার এলাকা মানে আমি বাড়ি ছাড়া। মানে আব্বার একটা কথা হলো যে আমি শিক্ষক ছিলাম, একজন আদর্শ শিক্ষক ছিলাম। আমি রাজনৈতিক কারণে যখন এত বড় আঘাত পেয়েছে, আমি আর এলাকা জমা। এই যে আপনার স্ত্রী সন্তান, তাদের ভরণ পোষণ কিভাবে দিয়েছেন এতগুলো বছর? ওই আব্বার পেনশন, আব্বার পেনশন, আমার ভগ্নিপতি আছে, আর ছোট ভাই একটারে আপনার এই মুদির দোকান দিয়া লাস্ট পর্যন্ত। ছোট ভাই 2টা, একটা বিএসসি ইঞ্জিনিয়ার আর একটা পলিটেকনিক্যাল থেকে পাস করছে। ওরা তখন ঢাকায় চাকরি করত। ওই আমার এই ঘটনার পরে তারাও বাড়িতে মানে ভালুকায় চলে আসছে, মানে আমারে পাহারা দেওয়ার মতো করে। মানে আমার তো এটা অর্থোপেডিক্সের চিকিৎসা তো আপনার অনেক দিন, এখনও তো আমি সুস্থ না, 6 মাস 1 বছর। ভালুকাতে তাদের উপরে কোনো চাপ আসেনি বা আপনার উপরে? ভালুকাতে আমরা তো কোনো সময় ওইভাবে শুধু আমাকে পাহারা দেওয়া রাখছে, আমরা কোনো সময় বাসায় থাকিনি। তো এই অসুস্থ শরীর নিয়ে ভালুকার বাসায় ভালুকা বাসায়ও থাকিনি। কোথায় থাকতেন তখন? আত্মীয় স্বজন। আর ওই তখন ওইটা ভাই অনেক ইতিহাস, অনেক কষ্ট। তখন ভাই আত্মীয় স্বজনরাও চিনছে না। এখন কিন্তু অনেক আত্মীয় স্বজনরা খুঁজে, আত্মীয়র বাসা থাকতে দিছে না ভাই, বা ফোন দিলে ধরছে না। নানান সমস্যা, মহিলা আছে, জায়গা নাই। কিন্তু আমাকে খুব কষ্ট, বাড়ির এইখানে সেইখানে, গ্রামে গঞ্জে, যারা বুঝে না ওইখানে যায় থাকছি। বিশেষ করে দলীয় নেতা কর্মী যারা রিস্ক নিয়ে পাহারা দিব, ওই সব জায়গায় থাকছি এই অসুস্থ শরীর নিয়ে। কখনো বিরক্ত হয়ে যাননি? না, আমি আশাবাদী ছিলাম। এই যে ছোট বাচ্চা, নিজের সন্তান, ওর জন্য কিছু করতে পারছেন না,
এটা নিয়ে মন খারাপ হতো না, আমার কষ্ট হতো না? বাবা, মা, এবং আপনার বাবা অসুস্থ বয়সে, বৃদ্ধ বয়সে আপনার কারণে তিনি হামলার শিকার হলেন, এটা কি আপনাকে কষ্ট দেয়নি কখনো? ভিতরে রাখছি। আমি আমার আব্বার সেবা করছি, এইও এক হাত নাই। আব্বা স্ট্রোক করলো, দুইবার স্ট্রোক করলো, বাসা থেকে 4 বাইরে একবারে গ্রেপ্তার করলো। কেমনে খুঁজ পাইলো? খাইতে আসলাম, আব্বা স্ট্রোক করলো। কিন্তু আমার বাবা হারায় গেল, পাগলা হয়ে গেল। আমার বাবার কিশোরগঞ্জ থেকে খুঁজে আনছি, পাগল হয়ে গেল। এক নাম, শুধু আমার নাম বলে। আমি জেলখানা থেকে ফোন করা যায়, আমি ফোন করি, তুমি কোথায়? আমি ঢাকা বাবা, প্রোগ্রামে আসছি, সাবধানে থেকে। এটা বুঝে জেল থেকে মুক্তি পাওয়ার পর ইউনিয়ন পদযাত্রা দিল। জানুয়ারি মাসের 27 তারিখ জামিন পাইলাম 23 সালের, মেবি 12 বা 11 তারিখ পদযাত্রা। পদযাত্রা শেষ করে বাসার সামনে সন্ধ্যার সময় বসছি, বাজার পাঠাতে, এইখান থেকে আবার গ্রেপ্তার করলো। কে বা কারা? আব্বার এই মেসেজ দিল, আব্বা আবার স্ট্রোক। এই স্ট্রোক শেষ, বিভিন্ন পত্রিকা নিউজ আসছে, ছেলে কারাগারে, বাবা পরমারে। আপনি জানাজা পড়তে পারেননি? আমি একদিনের জামিন পেরুলে, একদিন জামিন নিয়ে আইসে শেষবার দেখে গেছে। শেষবার বাবা দিদিন আমাকে নিয়ে বেরিয়েছিল, আবার লাশ চলে আসে। যার কারণে দুলিয়ার ওই বাড়ির প্রতি আর আমাদের, আমরা ওই বাড়ি ওই বেড়ে খেয়েছি, মানে ওই অভিমান, কষ্ট। হ্যাঁ, এটা ওই এরকম ছিলাম না। আপনার মাধ্যমে, আমি তো আপনার মাধ্যমে বলতেছি, খোঁজ নেন, তদন্ত করেন, দেখেন আমার এই পরিণতি ভোগ করার যদি যদি আমি পাপ করে থাকি, আমার শাস্তি হোক। কেন? জীবন থেকে 17টি বছর শুধু আমার না, আমার মেয়েদেরকে আমি, আমার 2টা মেয়ে, একটা ছেলে, ওদেরকেও তো মানে বাবা ওদেরকে হিসেবে, আমি বাবা হিসাবে আমি দায়িত্ব পালন করতে দায়িত্ব পারেন। পালন করতে পারিনি। ওদের কি মানে এটা নিয়ে কখনো কষ্ট? আমার বড় মেয়েটা কিছু বোঝে, এটা হলো আরেকটা হৃদয় বিদারক ঘটনা ছিল। যখন আমার বাসা থেকে পুলিশ আবার ধরে, আমি বহুবার ধরছি, বহুবার। এটা একমাত্র কারণ হলো, আমি অন্য কোনো সূত্রতা নাই, আমার নামে কোনো অন্য আদার্স কোনো মামলা, শুধু রাজনীতি। আমার বিরুদ্ধে 48টা মামলা আছে, সব হইলো ওই বিশেষ ক্ষমতা, গাইবী মামলা। আর অন্য কোনো মামলা, চাঁদাবাজি, সন্ত্রাসী, অস্ত্র, এতে কোনো মামলা নেই। তো আবার যখন ধরে, তখন আমার মেয়ে ধরছে আমার এই পাশে, আমার মা ধরছে আরেকটা হাত তো নাই। আরেক হাত তো নাই। পুলিশ টানতেছে বারান্দা থেকে। এটা হলো আব্বার সেকেন্ড স্ট্রোক করে, তখন আমি তারপরে শান্ত করে বেরিয়ে গেছি। বছরে আমার 2বার ঢুকতে হয়েছে, বার হইতেছে, বছরে 2বার জেলখানায়। 2টি পা একেবারে প্রায় অকেজ, একটি হাত নেই, এবং স্ত্রী সন্তান, তখন শক্তি পাই, বাবাকে হারালেন, হ্যাঁ, এবং পরিবার একেবারে নিঃস্ব করে দিলেন, নিজের বাড়ি ছাড়া হয়ে গেলেন। এই রাজনীতির কারণে, এই রাজনীতির উপরে কোনো অভিমান বা ক্ষোভ জন্ম নেয়নি? বাংলাদেশে তো আমার চাইতে আরো বেশি নির্যাতিত একটা ফ্যামিলি আছে, পরিবার আছে, যেটা হলো খালেদা জিয়ার পরিবার। তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে পরিমাণ নির্যাতনের পরে দেশের বাইরে পাঠাইলো, খালেদা জিয়ার একটা ছেলে মারা গেল, খালেদা জিয়ারে বাসা থেকে বের করে দিল। আমার নামও কিন্তু খালেদা, বাসা থেকে বের করে দিল, বিনা অপরাধে জেল খাটাইল। সেটির সাথে তুলনা তারপরে তো আমি কোনো নির্যাতনই না, বেঁচে আছি, সংগ্রাম করতে হবে। আপনার কাছ থেকে আবারও শুনবো রাসেল। আমরা একটু, আমাদের সাথে কাজী মুরাদ আছেন, মুরাদের কাছ থেকে শুনে আসি। মুরাদ, আপনিও তো রাজনীতি করেন অনেক বছর যাবৎ, ছাত্র রাজনীতি থেকে শুরু করে এখন যুব সংগঠনের রাজনীতির সাথে জড়িত। আপনি বলেছিলেন অনুষ্ঠানের শুরুর আগে যে আপনি
একেবারে রাস্তা থেকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন, আপনাকে এলোপাতাড়ি হামলা করলো। আমাদেরকে এরকম বেশ কয়েকটি ঘটনার কথা বললেন, র্যাব তুলে নিয়ে গেল, সারা রাত আপনাকে পেটালো। কোন জায়গা থেকে শুরু করবেন আসলে? শুরুটা হলো ছাত্রদল যখন রাজনীতি করে ময়মনসিংহ জেলা বালুকা থানা ডাকাত ইউনিয়ন থেকে। সেই ডাকাত ইউনিয়নে আমার যখন 2009-এ সারা বাংলাদেশে কম বেশি অত্যাচার শুরু হয়ে গেল, তো একটা পর্যায়ে আমাকে ফোনে হুমকি দিল যে আমাদের সাথে দেখা করতে হবে, নাহলে ব্যবসা বাণিজ্য করা যাবে না। আমার তখন পোলট্রি ফার্ম আছে, দেখা করতে হবে কেন বা দেখা করার কি বিষয়, আমি এটা আমার মাথার মধ্যে কাজ করে নাই। তো আমি একটা পর্যায়ে খাদ্য টাকা দিতে আসছি পোলট্রির দোকানে। তো খাদ্যের টাকা উঠানোর পরে তাকে পে করছি। তো আমি ওই দোকান থেকে, খাবারের দোকান থেকে যাচ্ছি, চৌরাস্তা থেকে অল্প একটু যাইতেই, গাজীপুর চৌরাস্তা? না না না, ডাকাতিয়া চৌরাস্তা। ডাকাতিয়া চৌরাস্তা। অল্প একটু যাইতেই 2-3 দিক থেকে লোক চাপে গেছে। এলো পাথারে প্রথম বাড়ি দিয়েছে, পরে মাথা নিচে করছে, আমার পিছনে যে ছিল তার কপালে লাগে পড়ে গেছে। 2 জন ছিল আমার মোটরসাইকেলে। এর মধ্যে এলো পাথারি মানে পড়ে গেলে পরে আমার ওই সোজা বাড়ি মারছে, আমার হাতে বাড়ি লাগছে। হাতে বাড়ি লাগে আমি হ্যান্ডেল সাইডে দিয়েছি, পড়ে গেছি। তো একটা বাড়ির কাছে এলো পাথারে বাড়ির বুড়ি শুরু করছে। আমার সাথে যেমন মাথা ফাটা গেছে, আমার এই যে মাথাটা এখনো ডিউ, মানে আমি যখন মাথার মধ্যে হাত দিই এই মাথার উপরে বাড়ি মারছে। তো কিছুক্ষণ পরে আমি জ্ঞান হারা হয়ে যাই রাস্তার মধ্যে, ওইখানে স্পটে। ও এর মধ্যে আমি একটা ছেলের চিনছি, আমি সাইফুল তুমি এই কাজ করলা, সাইফুলটা স্পষ্ট আমি চিনছি। তো ও বললো যে ও বাইচে থাকলে ঝামেলা হইব, ওরে সাইজ করে ই করো, বাঁশ দিয়ে বাড়ি দিয়ে, মোটা মোটা বাঁশ। তো এক পর্যায়ে মাথার মধ্যে যখন আমি হাত দিছি, দিলে পরে ওই আমার হাত দেওয়ার পরে এখানে আমার বাড়ি লাগে, পরে আমি জ্ঞান হারা হয়ে যাই। সখীপুর মানে ভালুকার পার্শ্ববর্তী থানা, সখীপুর, টাঙ্গাইল সখীপুর। ওইখানে একটা পরে যখন জ্ঞান ফিরে আমি অনেক লোকরা দেখতে পাচ্ছি। আমার আব্বা, আমার ভাইয়েরা তখন ঢাকাতে থাকে, আমার মা ইউনিয়ন পরিষদের মেম্বার ছিল। সেই সুবাদে আমার আম্মার সাথে, নানির বাড়িতে আমার মা মেম্বার ছিল। তো আম্মার সাথে থাকা, আমি জ্ঞান ফিরে দেখি আমার ভাইয়েরা, আব্বা, আমার বোন সবাই গেছে ঢাকা থেকে। ডান পাতে অনেক আঘাত করছিল। জ্ঞান ফিরে মা আর বোনেরা কান্নাকাটি করে বেশি। পরে এইখান থেকে আমার রাখলো না, ঢাকা মেডিকেল নিয়ে যান। পরে আমি ওখান থেকে রেফার করে দেয়, ঢাকা মেডিকেল আসি। ঢাকা মেডিকেল এসে আমার 21 দিন এখানে রাখছিল। তো প্রতিদিন যখন ইঞ্জেকশন দিত, তো আমার চেয়ে বেশি আমার মা কান্নাকাটি করতো বা বুঝতে দিত না, কারণ পুরো শরীরে ব্যথা, মাথার মধ্যে সমস্যা। তো আপনার মাথার এখন ডেউ সিস্টেম, এরকম ডেউ হয়ে গেছে আমার এখন আছে। এটা আমার ডান পায়ে স্পটের দাগও আছে কিছু। তো অনেক দিন পরে বলা, পরে এখানে 21 দিন পরে আমি ঢাকা চলে আসি, শিফট হয়ে যাই। ওইখানে থাকলে আর সমস্যা আমার। মানে ওরা কি আপনাকে মেরে চলে গেছে, যে নিশ্চিত হয়ে গেছে যে মারা গেছে? হ্যাঁ হ্যাঁ, ওরা আমি তো অজ্ঞান, জ্ঞান হারা ওরা গেছি। মানে ওই যে বললো যে বেঁচে থাকলে সমস্যা হবে, হ্যাঁ। এই জন্য তখন একটু বেশি আঘাত করছে, বেশি আঘাত করে ওরা মনে করছে মারা গেছে। আমি রোডের মধ্যে, রাস্তার মধ্যে লাশ ফেলে চলে পরে গেছে। আমার কিভাবে আমি জ্ঞান ফিরছে শুধু উপজেলা একটা হাসপাতালে যাওয়ার পরে। সখীপুর উপজেলা হাসপাতাল? জি জি জি। তো পরে ওইখান থেকে ঢাকা আসলাম, ঢাকাতে চিকিৎসা করলে 21 দিন ঢাকা মেডিকেলে ছিলাম। ঢাকা মেডিকেল থেকে 21 দিন পরে আমি আমার খিলক্ষেত বাসাতে নিল আমারে। নেওয়ার পরে এখানে কিন্তু ভিতরে মায়া, দলের আন্তরিকতা, মায়া। আমি এইখানে এসে আবার যুবদল শুরু করলাম। গৌরবপ্রযুক্ত যুবদলের আপনার জাহাঙ্গীর ভাই, মামুন ভাই যে কমিটিতে ছিল, ওই কমিটিতে প্রতিষ্ঠাকালীন কমিটিতে গণশিক্ষা বিষয়ক সম্পাদক হই। তো ওই কমিটি শেষ হওয়ার পরে জাহাঙ্গীর ভাই আর মিল্টন ভাই যে কমিটি পাইলো, সেই কমিটিতে আমি সহসাংগঠনিক সম্পাদক। মিল্টন ভাই আর পাবেল ভাই যে কমিটি পাইলো, ওই কমিটিতে আমি ওয়ার্ডের আহ্বায়ক। আর এর আগে কমিটি থানা কমিটি জয়েন্ট সেক্রেটারি ছিলাম। তো 14 নির্বাচন প্রোগ্রাম করি ফ্যামিলিগতভাবে। আব্বা ইউনিয়ন পরিষদের এখানকার মেম্বার ছিল, দক্ষিণখান ইউনিয়ন পরিষদের আন্ডার মেম্বার ছিল। তো পারিবারিকভাবে আব্বা 2003-এ মেম্বারি সার্চে 27 বছর মেম্বার ছিল অ্যাট আ টাইম। তো পারিবারিকভাবেই প্রথম আমি ওই আন্দোলনের মানে যে মামলাটা আমার দিচ্ছে, আমি ওই প্রোগ্রামে ছিলাম না, আমি ঘরে থেকে মামলাটা খাইছি। তা আমি ঘরে থেকে যদি মামলা খাইতে, আমার তো ঘরে থাকার সমস্যা, আমি তো প্রোগ্রাম করতে হবে। এই তো প্রোগ্রাম করলাম, কমিটি হইলো, কমিটি পাইতেছি, প্রতিষ্ঠাকালীন কমিটি থেকে শুরু করে খিলক্ষেত থানা আজকে পর্যন্ত কমিটিতে আচ্ছা আছি। এরপরে র্যাব তুলে নিল কবে?
পরে আপনি 14 আন্দোলনে মামলা হইলো, 18তে মামলা হইলো, 18 মামলা হইলে আমি বাড়ি ছাড়া, মানে ময়মনসিং ছাড়া, ঢাকাও ছাড়া, ঢাকাও ছাড়া এবং বাড়ি ছাড়া। এবং সখীপুরও যেতে পারছেন না, ওদিকে তো সকিব না, মূলত বালুকা ছিলাম, বালুকার সাথে ঢাকা আসলাম, ঢাকাতে 14 নির্বাচন, ওই নির্বাচনে মানে আপনি ঢাকা এবং ময়মনসিং কোথাও এখন আর বাড়ি থাকতে পারছেন না। পারছি না, যাই না, থাকি না। র্যাব তুলে নিল কবে? র্যাবের আগে বলি একটু 18 নির্বাচনে একটা কষ্টের কথা বলি। আমি বাসায় টাকা চাইতে পারি না, নিজেও চলতে পারি না, নিজের একটা অবস্থান আছে, সবার কাছে যাইতে পারি না। আমি আপনার 1 কেজি করে চাউল নিয়ে, আমরা 4 জন লোক এক লোকে থাকতাম, 1 কেজি করে চাউল নিয়ে 6 তলার মধ্যে রান্না করে ওইখানে থাকতাম, আমরা প্রোগ্রাম করতাম, ওইখানে থাকতাম, কুড়িল একটা জায়গাতে ভাড়া থাকতাম। কিন্তু আমি আব্বারে বুঝতে দিইনি যে আব্বা যদি কোনো কষ্ট পায়। আব্বা জিজ্ঞেস করলে বলতাম ভালো আছি, খুব সুন্দর, এটা সেটাই সেই, মানে কাউকে বুঝতে দেন? বুঝতে দিইনি, ছোট হইতাম না। র্যাব কোন জায়গা থেকে রিয়াগ কবে তুলে আমাকে নিল? ধরলো, আমি এই যে আপনার এই কত সালে? ইয়েতে 2023-এ আমাকে র্যাব অ্যারেস্ট করে একটা প্রোগ্রাম করে আমরা ঢুকি যমুনা ফিউচার পার্কে, ওইখানে খাওয়া দাওয়া করি 3 জন আহ্বায়ক, আমরা একসাথেই, টিটু আর শাহ আলম আর আলম। তো একটা পর্যায়ে আমার এক ইঞ্জিনিয়ার আমার ফোন দিল, উজ্জ্বল ভাই আমার তো হাতের অবস্থা খারাপ, আমার সাক্ষাৎ করেন, আমার টাকা দরকার। পরে বলো ভাই একটু আমি পরে কথা কমনি, আমি ব্যবস্থা করতেছি। আমি ভাই যেমনি পারে আমার টাকা দেন, চলতে পারতেছি না, কষ্টে আছি ভাই। পরে একটু হাট কথাবার্তা বলছি, একটা পর্যায়ে উজ্জ্বল ভাই ফোন দিছে, কয় মুরাদ ভাই টাকা দিব, আমি কোন জায়গায় আসবো? আমি যমুনা আসেন, আমি একটু আনন্দের মধ্যে আসছি, তাহলে আমার টাকা ঢুকাইতেছে। যমুনার মধ্যে আসলে পরে আমি তার গেটের থেকে রিসিভ করে ভিতরে ঢুকছি, হাত মিলাইতেছি, 10 হাত 15 হাত গেছি, পরেই আমাকে সিভিল এসে সালাম দিছে, সালাম নিছি। পরে দিয়ে বামে একজন এইভাবে আমাকে ঘেরাও দিয়ে ধরে ফেলায়, আপনার সাথে আরো 3 জন ছিল। আমি বললাম কোন, আমি টাকা কয় না ছিল। পরে একটা পর্যায়ে ওরা একটু দূরে, আমি যে বন্ধুদের রেখে ওরে আনতে গেছি, পরে আমাকে যমুনা থেকে বের করে সিভিল নিয়েছি। যমুনা গেটটা পার হইলে পরে তাদের একটা সিনারি চেঞ্জ হয়ে গেল, বাসা এবং তাদের আচরণ। তাই মোবাইল দিয়ে দিলাম। পরে এই পকেট আর কি গেছে সার্চ করা শুরু করলো, তখন আমি ওই মানুষ হিসেবে মানে ওদের কাছে অগ্রহণযোগ্য আচরণ শুরু হয়ে গেল। আমাকে একটা মাইক্রোর মধ্যে নিয়ে যায়, পুরাতন বড় একটা মাইক্রো নিয়ে যাওয়ার পরে ওই উজ্জ্বলের সাথে পরে যায় একটা টুপি পরায়, টুপি পরে একটা হ্যান্ডকাপ পরায়, হ্যান্ডকাপ পরে উপরে একটা হ্যাঙ্গারের মতো আছে ঝুলাই দিছে। পরে ঘুরাইয়া বললো যে অফিসে যাইতে। তো অফিসে যাইতে কোথায় এটা আমি বুঝি নেই। একটা পর্যায়ে উজ্জ্বল রেখে গেল, রিকোয়েস্ট করার পর আমি সহকারে রিকোয়েস্ট করলাম, আমাকে নিয়ে গেল একটা রুমের মধ্যে, যা টুপিটা খুলছে। তো রুমটা একটু অন্ধকার টাইপ, কিন্তু আপনার ওই একাই রুমের মধ্যে ছিলাম, আমি, অন্য কেউ ছিল না। আমাকে টুপিটা খোলার পর আমার পানি চাইছি, পানি দিয়েছে। আব্বার কথা বারবার ভাবতেছি, এদিকে আব্বা ক্যান্সার, আবার এক হল স্ট্রোকের রোগী, আবার ক্যান্সার, এবং আব্বার আমি একসাথে, আমরা সবাই পৃথক। পরে তো নিজের অপরাধী মনে হইতেছে। এরপরে আমার জিজ্ঞাসাবাদ করলো, মারধর করলো। কি দিয়ে মারলো? প্লাস্টিকের একটা রোল আছে ওদের কাছে, চোখ খোলা অবস্থায় প্লাস্টিকের একটা রোল। আইসা জিজ্ঞেস করতেছে খিলকা থানা কি কে আন্দোলন করে, কে কিভাবে মেসেজ দেয়। আমি বললাম আমার গ্রুপ আছে, গ্রুপে মেসেজ আসলে আমরা চলে যাই। পরে বলে যে এই জ্ঞান পাউডার বা এগুলো কোথেকে আসে। আমি বললাম যে আমাদের যেভাবে তথ্য জিজ্ঞেস করছে এর মধ্যে বলি, বলার পরে যদি ওর মন মতো তথ্যের উত্তর না হয় তখনই বাড়ি মানে। তো পরে বলতেছে কে কোথায় আছে। আমি বলি এটা তো জানি না, আমরা কেউ কারে বলি না কে কোথায় আছে। পরে এই এলোপাথারি মারধর করছে। প্রথম আমি বুঝতে পারি যে আমাকে মানে প্রথম টার্চগুলো আমি বুঝতে পারছি, আঘাতগুলো। পরে আর আমি কোনো আঘাত বুঝতে পারিনি। একটা পর্যায়ে আমার শরীর মানে অথর্ব টাইপ হয়ে গেছে। পরে আমার যতক্ষণ জিজ্ঞাসাবাদ, রাত্রে জিজ্ঞাসাবাদ করার পরে সারা জিজ্ঞাসাবাদ করে অনেকটা ক্লান্তি মুহূর্ত। পরে রাত 2টার দিকে বলে টাকা আনতে। পরে আমি জিজ্ঞেস করলাম কী মামলা আমাকে অ্যারেস্ট করা হয়েছে বা কী মামলা, কেমনি কি। বললো যে উত্তরা পূর্ব থানার 2টা মামলা আছে, এই মামলাতে থানাকে তোরে পায় না, আর তুই প্রোগ্রাম করস, সাইট চেঞ্জ করস, লোকেশন চেঞ্জ করস, তোরা আমরা খুঁজতেছি অনেক যাবৎ, তোরা ধরলে সবার ধরতে পারবো। পরে আপনার রাত্রে 2টার দিকে আমি বাসায় ফোন করি। আমার একটা ভাগিন আছে জনি, ও টাকা নিয়ে যায়, খাবার নিয়ে যায়। পরে বলছে আমি কারোর সাথে দেখা করবো না। আমি টাকা নেন ওর কাছে, জনির কাছ থেকে, আমি কারোর সাথে দেখা সাক্ষাৎ করবো না। কত টাকা দিছিলেন? 1 লাখ টাকা দিয়েছিলাম যে মারধর করবো না বা এই সেই। পরে আমি কারোর সাথে দেখা করতে চাইনি।
মানে আমার কষ্ট যে আমি তো একটা পাপী বান্দা, বা কি পাপ করছি আমি, জাতীয়বাদী দল করছি, এটি তো আমার পাপ। তা আব্বা এরপর কতদিন মানে জেল খাটতে হলো? এখান থেকে নিয়ে গেল, 23-এ অ্যারেস্ট হইলাম, 24-এ নির্বাচনের পর্যন্ত আমি 89 দিন জেলে ছিলাম। 89 দিন জেলে ছিলাম। আমাকে প্রথমে এখান থেকে টানা করলো উত্তরা পূর্ব থানায়। এখানে যাওয়ার পর আরেক কাহিনী, আবার রিমান্ড। এখান থেকে ট্রান্সফার করছে, মানে র্যাব থেকে ট্রান্সফার করলো উত্তরা পূর্ব থানায়। ওইখান থেকে রাত্রে আবার জিজ্ঞাসাবাদ। তো পরে জিজ্ঞাসাবাদ ওদের নাটকীয় কাহিনী টাহিনী শুরু হইলো। ওইখানে যাওয়ার পর আবার টাকা দিলাম। ওখানে কত দিলেন? ওইখানে টাকা দিছি প্রায় 80,000 টাকার মতো ক্যাশ নিছে, আর এদের কিছু সিগারেট মিগারেট কিনে দিতে হয়েছে। মানে ওইখানে মানসিক অত্যাচার কাকে বলে, কি পরিমাণ অত্যাচার, এগুলো 89 দিন জেল খাটার পর 24-এর নির্বাচনের পরে বেরোলেন। পরে আমাকে চালান করলো। চালান করার পরে শরীর ব্যথা, বুঝে নিতাম 2 জায়গায় 2টা অত্যাচার। ওইখানে যাওয়ার পরে গোসল নাই, খাবার নাই, কিছু নাই। আমি যাওয়ার পরে দেখি আমার কমিটির সেক্রেটারি ওইখানে। পরে ওইখান থেকে আমাকে ট্রান্সফার করলো কাশিমপুর। যাওয়ার পরে ওইখানে যে 89 দিনে আমরা নির্বাচনের পরে আমাদের 7 তারিখ আমাদের জামিন দেয়। কতগুলো মামলা আপনার? আমার 16টা মামলা। 16টা মামলা এখনো আছে? না, আস্তে আস্তে মোটামুটি সবগুলো একটা প্রক্রিয়ার মধ্যে শেষের দিকে। আর 2টা মামলা সম্ভবত আছে, এটা উকিলের সাথে কথা বলতে চলছে। আপনার কাছে আবারও আসবো, আমরা একটু জি রাসেল ওনার কাছ থেকে শুনে আসি। রাসেল, বাবাকে হারালেন কারাগারে থাকা অবস্থায়, মায়ের কি অবস্থা, পরিবারের অপর সদস্যদের কি অবস্থা, সান্ত্বনা খুঁজে পান কিভাবে জীবনের? ওই যে বললাম যে আমার চাইতেও পারিবারিকভাবে সবচেয়ে নির্যাতিত নিপীড়িত একটা ফ্যামিলি। সেটা তো বলেছেন। দ্বিতীয়ত হলো আমার আম্মার বয়স 75 বছর বয়স। আমি তো ওই 5 আগস্টের আগে থেকে তো আমরা বাসায় থাকি না, বিভিন্ন জায়গায় গুপ্তভাবে প্রোগ্রাম করি। 5 আগস্ট যখন বিজয় হইল, কারণ থানা এবং টিউনোর অফিস এই সব আমরা এই সিকিউরিটিতে ফিরে দিয়েছি, ভালোকে কিন্তু এগুলো ভাঙতে দিইনি, সম্পদ নষ্ট করতে দিইনি। হঠাৎ করে দিয়ে আমার আম্মা, আমার মেয়ে এবং আমার বোন, সব আমার পরিবারের সবাই, আম্মা ওই কলেজ থেকে থানার মোড় পর্যন্ত আপনার প্রায় 1 কিলোমিটার রাস্তা, ওই বিজয় মিছিলের নেতৃত্বে আমার আম্মা এবং আমার মেয়ে সহ তারা আসতেছে। এইটা হলো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। 75 আম্মা এমনি হাঁটতে পারেন, আমার হাঁটুর মধ্যে সমস্যা, কিন্তু ওই দিনকা আমার আম্মা মিছিল করছে 1-2 কিলোমিটার। আম্মা, এটাই জীবনের সেরা প্রাপ্তি। তারপরে আমরা বাসায় থাকি। এখন কি বাড়িতে যান? বাড়িতে এমনি রাত্রে থাকি না, আমরা যাই, যাই আমগর ওই যা এই খোঁজ খবর নিয়ে এগুলো আস্তে আস্তে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছি আর কি। আপনি এরপরে তো মামলা করতে পারতেন, এই যারা যে ঘটনা ঘটে। এরপরে 5 আগস্টের পরে আর মামলার উদ্যোগ নেওয়ার চেষ্টা করতেছি, নিব, কিন্তু আসলে এই হাতটার দিকে যখন চোখ যায়, জি, বা পায়ের দিকে আমি চোখ যায়, হ্যাঁ আমি মেনে নিয়েছি, কিন্তু আমি একটা জায়গায় ধরা খাই, ধরা সেই হয়ে যায়। আমার মেয়েরা যখন যারা বলতে শিখছে, মানে বলা শুরু করছে, বাবা তোমার হাতে কি হয়েছে, বা আমার এই ভাইয়ের বাচ্চারা, বড় আব্বা তোমার হাতে কি হয়েছে, কে মারছে, কারা। আমার বাসায় তো মানে পুলিশ, র্যাব, আর্মি এইসব বিষয়ে সবাই এদের প্রতি খুব বিতৃষ্ণা, মানে অভ্যস্ত যাওয়া আসা। এটা আমার মজা করেন, আমার কোনো বাসা কিন্তু জ্বালানার গ্রিল কিন্তু আমরা কি লাগাইলো, আপনার কেচি লাগাইল, ছিটকারি লাগাইল, মানে আমার বাকি ভাইয়ারা যে কোনো সময় বাড়ি যেত। আমি তো বাড়িতে পারি না, কারণ আমি তো হাঁটতেই পারতাম না, আমি কিন্তু খালি পায়ে হাঁটতে পারি না। আমার এই টিস্যুগুলা কিন্তু এগুলোর নিচে কিন্তু কিছুই নাই, বুঝতে পেরেছি। খালি পায়ে হাঁটতে পারি না, যে কারণে আমি মুভ করি না, আমি এই জন্য বাইরে থাকতাম, বাইরে চলাফেরা করতাম। তো মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে গেল, ফ্যাসিস্ট গেল, কিন্তু আমাদের মতো বাংলাদেশের অনেক 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 মানুষরে, একটা পরিবারকে, একটা সংসারকে নিঃশেষ করে ধ্বংস করে দিয়ে গেল। সে গেল, কিন্তু সবারই ধ্বংস করে থেকে গেল। যারা মেরেছে তারা কোথায় এখন? যুব দলের সেন্ট্রাল কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাই আমার এলাকায় গেছিল, আমি বলছিলাম আমরা কি পর্যায়ে আছি, যে আমার হাত যারা ভাঙলো, আমার যারা পঙ্গু করলো, আমার পা দ্বারা ভাঙলো, পঙ্গু করলো, আমার সামনে দিয়ে ঘুরে আমি কিছু বলতে পারি না। এটা এলাকার মানুষ তো জানে।
হ্যাঁ, এলাকার মানুষ জানে। তারাও কিছু বলে না? এখন তো আপনি কিছু বলার নাই। আপনি এখন যদি আমি কিছু বলতে যাই, আমি এমন একটা পর্যায়ে আছি, আমি যদি বলতে যাই তাহলে তো আমার উপরেই চাপ আসবে। কি চাপ আসবে? দলীয় চাপ আসবে। আপনি তো মামলা করবেন, আপনি তো পঙ্গু করে দিয়েছেন। আমি এই মামলা আবার কেমনে তুলব? এটি কি মিথ্যা? ঘটনা কি মিথ্যা? পুলিশ রিপোর্ট দিল মিথ্যা। বাংলাদেশের এমন কোনো পত্রিকা নাই যে এগুলোর মধ্যে আপনার মানব জমিনের মতো পত্রিকার মধ্যে আমার ছাপছে। এগুলি তো সত্য। তাহলে ওই সময় সব কটা জাতীয় পত্রিকা আসছে। 2016 সালে আমার নেত্রী গুলশানের অফিসে হাত দিয়ে দেখছে আমার নেত্রী, এবং উনি বলছে যে প্রিন্স ভাই সামনে বসা ছিল, তো প্রিন্স এই দেখো দেখো আমার ছেলেটাকে শেষ করে দিচ্ছে, আমার ছেলেটাকে, এটা এখনো আমার মনের মধ্যে বাসে। এটি তো বিরাট প্রাপ্তি। আর যেন কোনো রাসেল এভাবে নির্বাক না হয়ে যেতে হয়, বাবা চোখের সামনে বাবার নির্যাতন দেখতে না হয়, এটি তো চান। এমন বাংলাদেশ তো নিশ্চয়ই, এমন বাংলাদেশ নিশ্চয়ই চাই। জি, ধন্যবাদ কাজী মুরাদ। আমরা শেষ করব। মুরাদ হক অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন, কিছু না করেও রিমান্ড খেটেছেন, জেল খেটেছেন, বাড়িতে থাকতে পারেননি, বাবাকে বলতে পারেননি যে পেটে ক্ষুধা। আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশে এরকম কাজী মুরাদরা যেন এরকম বাস্তবতার বা রাজনীতির বলি না হয়, সেটি তো প্রত্যাশা করেন। জি অবশ্যই। তার জন্য, সেই পরিস্থিতির জন্য ন্যায় বিচার তো অনেক বেশি জরুরি। আপনার সাথে যে ঘটে যাওয়া নিপীড়ন, নির্যাতন, যে জুলুম, এর বিচার চান কিনা? আপনি কি মামলা করেছেন? আমার মামলা ওই সময় নেয় নাই, যখন আমার থানাতে যাওয়া হয়েছে মামলা নেয় নাই, এন্ট্রিও করে নাই, কোনো রকম আলোচনাই নেই, যে এটা আপাতত পরে দেখতেছে বিষয়টা। আমার আব্বার হিসাব ছিল যে কিছুই হবে না, স্বাধীনতা নাই, কোনো কথা বলা জায়গা নাই, বাধ্য হয়ে গেলা। আমার গেছে। আগামীর সময়টা কেমন প্রত্যাশা করেন মুরাদ? চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, মানে সুন্দর শৃঙ্খল একটা স্বাধীন, যে দলই আসুক, যে দলই যেই আসুক, সরকার সুন্দর শান্তি চাই। আমি কষ্ট করছি, আমি বুঝি মানে যন্ত্রণা কি, পলায় থাকা কি। আত্মীয় চিনে না, সত্যি কথা ভাই যেটা বলছে সত্য। আপনার আত্মীয় স্বজন সন্ধ্যার পরে মনে করতো যে কেউ ফোন দেবে, যারা জানে যে ফোন দিতে পারে, বা একদিন থাকলে পরের দিন আত্মীয়র মুখ কালা। সেই সময়গুলো আর না ফেরুক। হ্যাঁ, আমি মনে করি না যে কেউ কষ্ট করুক, মানে সবারই শান্তি দরকার। সবাইকে ক্ষমা করে দিয়েছেন? হ্যাঁ, আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে কারোর প্রতি কোনো কষ্ট ক্ষোভ নাই আমার। একটা সুন্দর বাংলাদেশ চান, শান্তি চাই। সবচেয়ে বড় শান্তি হলো আমি চাইছিলাম আমার আব্বা যেন জীবিত দেখা যায় যে ফ্যাসিস্ট চলে গেছে। আমার আব্বা কয়েকদিন কথা বলছে, কি হাসিনা, আমি কিছু আব্বা হাসিনা পলাইছে, কি করে এভাবে আব্বা মানে শক্তি করে উঠছে, স্ট্রোকের রোগী। এটাই আমার বড় শান্তি। একটা সুন্দর বাংলাদেশ, সবার বাংলাদেশ, এটি তো আমাদের সবার প্রত্যাশা। ধন্যবাদ কাজী মুরাদ হক, আপনাকে ধন্যবাদ। রাসেল ভাই, আপনাকেও। হয়তো সময় স্বল্পতার কারণে আপনাদের আরও হয়তো অনেক কথা আছে, অনেক ব্যথা আছে, যেগুলো আমরা আসলে শুনতে পারলাম না, আপনারাও বলতে পারলেন না। দুজনকেই ধন্যবাদ। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের ওপরে চালিয়েছিলেন নিপীড়ন। তারই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। রাকিবুল হাসান খান রাসেল গণতন্ত্র, ভোটাধিকার রক্ষার লড়াইয়ের একজন সাহসী যোদ্ধা। সে কারণে আওয়ামী সন্ত্রাসের কবলে পড়েন তিনি। কেবল তিনি একাই আওয়ামী আক্রোশের প্রভাবে পড়ে, তার গোটা পরিবারও পড়েছে এই আক্রোশে। আওয়ামী সন্ত্রাসীদের নির্মম নিপীড়ন আর রাষ্ট্রীয় জুলুমের কারণে এখনও ফেরারি জীবন কাটছে তার। অপরদিকে যুবদল নেতা কাজী মুরাদ হক হাসিনার সন্ত্রাসীদের নির্মমতায় তছনছ হয়ে গেছে যার ব্যক্তিগত জীবন ও পরিবার। আমাদের প্রত্যাশা 24 পরবর্তী বাংলাদেশ রাকিবুল হাসান খান রাসেল ও কাজী মুরাদ হকের উপর ঘটে যাওয়া প্রতিটি অন্যায়ের বিচার করবে, জনগণের জন্য নিশ্চিত করবে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা। দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল nipironersriti.btb@gmail.com-এ পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।